ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে কস ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা জানি কস কি, কস একটা ট্রিগনোমেট্রিক ফাংশন। তাহলে কস এক্স যদি আমি বলি, তাহলে এক্সের কোনো ভ্যালুর জন্যে, এক্স কোনো ভ্যালু দেওয়ার জন্যে আমি এর কোনো আউটপুট পাবো। এটাই তো ফাংশান। মানে ফাংশানে কিছু ইনপুট দেওয়া হবে আর এই ফাংশান কিছু একটা আমাকে আউটপুট দেবে। আর যে কোনো গ্রাফ যদি তোমরা ড্র করতে পারো, তাহলে তার ডোমেন আর রেঞ্জ তোমরা অনায়াসে বের করতে পারবে। যেরকম কস এক্সের জন্যে এক্সের যে ভ্যালুগুলো তুমি দিতে পারবে, সেই ভ্যালুগুলোর সমষ্টি কী হবে? ডোমেন। আর ওই ভ্যালুগুলো দেওয়ার জন্যে যে আউটপুটটা তুমি পাচ্ছ, যে আউটপুট ভ্যালুটা পাচ্ছ, সেগুলোর সমষ্টি হয়ে যাবে রেঞ্জ। এটা আমরা ইতিমধ্যে দেখেছি। তাহলে চলো সব থেকে প্রথমে আমরা কস এক্সের গ্রাফটাকে ড্র করি। তাহলে গ্রাফ আঁকার আগে আমি কিছু কসের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্যে এর ভ্যালুগুলো লিখে নিয়েছি। দেখো, যেমন যদি 0 রেডিয়ান দিচ্ছি তাহলে ভ্যালু পাচ্ছি 1, π/6 দিলে √3/2, π/4 দিলে 1/√2, π/3 1/2 আর π/2 দিলে 0। তার মানে 0 থেকে π/2 কসের ভ্যালু 1 থেকে নিয়ে নামতে নামতে 0তে যাচ্ছে। এবার π/2 এর থেকে যদি আমি আরও এগোচ্ছি পাই পর্যন্ত, তাহলে 0 থেকে আরও নামছে 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 নামতে নামতে -1 পর্যন্ত যাচ্ছে। তো এই যে এক্স আর ওয়াই, এই ভ্যালুগুলো লিখলাম, এই এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো যে প্লট করি, তাহলে আমরা একটা গ্রাফ প্লট করতে পারবো। তাহলে গ্রাফ প্লট করার জন্যে সবথেকে প্রথমে আমরা কি করি? এক্স আর ওয়াই অক্ষ নিয়ে নিই। এটা মনে করো এক্স, এটা আর একটু বড় হবে। এক্স আর ওয়াই অক্ষ নিয়ে নিলাম। এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ। এবার এইখান থেকে যদি এক্স মানে এইখানে আমি অ্যাঙ্গেলগুলো দিচ্ছি, তো 0 রেডিয়ানে আমি 1 পাচ্ছি। মনে করো এটা 1, এটা 0,1, সুতরাং এটা 0, তাহলে এটা 1 হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ 0 থেকে π/2 এর মধ্যে এই ভ্যালুগুলো আমি যে ওয়াই পাচ্ছি, সেটা ক্রমাগত 1 থেকে নামতে নামতে 0 পর্যন্ত এসছে। সুতরাং √3/2, 1/√2, 1/2, 0, এই ভ্যালুগুলো সমস্ত যদি তুমি প্লট করো, তাহলে এই রকম একটা গ্রাফ পাবে। মানে 0তে 1 আর π/2তে, বলো কি, π/2তে 0। দেখো, 0 রেডিয়ানে 1 পাচ্ছ আর π/2 রেডিয়ানে 0 পাচ্ছ, কারণ এটা এক্স অক্ষের ওপর আছে। এবার যদি তুমি এটাকে আরও পাই পর্যন্ত, এইখানে মনে করো এইখানে পাই, তাহলে এইখান থেকে আবার এটা নিচে যেতে যেতে এই পর্যন্ত যাবে। তাহলে পাইয়ে এটা কত আসছে? পাইয়ে আসছে -1, এইটা এইখানে -1-এ আসছে। এই গ্রাফটা আমি যেহেতু 0 রেডিয়ান থেকে পাই পর্যন্তই লিখেছি, ভ্যালুগুলো যদি পাই থেকে আরও তুমি ভ্যালুগুলো লেখো, তাহলে দেখবে গ্রাফটা আবার -1 থেকে এইখানে উপরে উঠবে, আর এইটা আবার এই রকম করে যাবে, আর এই রকম করে একটা সাইকেলের মতো, তরঙ্গের মতো এই গ্রাফটা তুমি পাবে। ঠিক আছে? আর যেরকম এইদিকে পাবে, সেরকম এইদিকেও পাবে। তো এইভাবেই কসের গ্রাফটা আমরা ড্র করব। তো এইটা যদি π/2 হয়, এটা পাই হয়, তাহলে এইটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি হবে? এটা, তাহলে এইটা হবে 3π/2, এইখানে হবে 2π, আর এই পয়েন্ট হবে 5π/2, এটা হবে আবার
3 পাই, এই জায়গাটা হবে 4 পাই, আর 3 পাই আর 4 পাই মাঝখানে পয়েন্টটা হবে 7 পাই বাই 2। বুঝতে পারছো? প্রত্যেকটাই আমরা কি করছি, মিন বের করে নিচ্ছি। 0 আর পাই এর মাঝখানে 0 প্লাস পাই বাই 2, পাই বাই 2। পাই আর 2 পাই এর মাঝখানে পাই প্লাস 2 পাই, 3 পাই বাই 2। এটা মিন বের করে নিলাম। এইভাবেই সব পয়েন্টগুলো আমরা করে নিলাম। সুতরাং এখানে 4 পাই হলে বুঝতে পারছো এটা পরেরটা হবে 9 পাই বাই 2। এইদিকেও যদি তোমরা দেখো এটা পাই বাই 2 হলে এটা বাঁ দিকে আছে, ওয়াই অক্ষের বাঁ দিকে আছে, সুতরাং এইটা হয়ে যাবে মাইনাস পাই বাই 2। আর এইভাবে এই পয়েন্টটা হবে মাইনাস পাই। আর এইভাবে তুমি এই দিকেরটা এইদিকে যেমন মিরর এফেক্ট করতে পারো, মাইনাস 3 পাই বাই 2, এই জায়গাটা হবে মাইনাস 2 পাই, আর মাইনাস 5 পাই বাই 2, এটা হবে মাইনাস 3 পাই, আর এটা আবার মাইনাস 7 পাই বাই 2। তাহলে এইভাবে আমাদের cos x এর গ্রাফটা ড্র করা হলো। এবার তোমরা দেখো, যখন তোমরা cos x এর গ্রাফটা ড্র করতে পারলে, এখন তুমি ডোমেন আর রেঞ্জ খুব অনায়াসেই বুঝতে পারবে। ডোমেন কি হলো, এই গ্রাফ থেকে তুমি ডোমেন কি বুঝতে পারছো? যে কোনো ভ্যালু তুমি দিচ্ছ এক্স অক্ষের ওপর, তুমি একটা না একটা কিছু ভ্যালু এর করসপন্ডিং ভ্যালু পাচ্ছ। তার মানে cos x, এক্সের কোনো একটা ভ্যালু দেওয়ার জন্যে তুমি তার cos x এর একটা ভ্যালু পাচ্ছ। তাহলে এই ফাংশনটাকে কি বলবো? বলবো এক্সের যে কোনো ভ্যালুর জন্যে এই ফাংশনটা ডিফাইন্ড। মানে হচ্ছে এক্সের যে কোনো ভ্যালু তুমি দিচ্ছ, যে কোনো রিয়েল ভ্যালু দিচ্ছ, বাস্তব সংখ্যা দিচ্ছ, তার পরিপ্রেক্ষিতে তুমি একটা ওয়াই কিছু ভ্যালু পাচ্ছ। তো সুতরাং ডোমেনে আমি দেখছি সমস্ত বাস্তব সংখ্যা, মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত দিচ্ছি, সেটা আমি একটা না একটা কোনো ওয়াই পাচ্ছি, মানে cos x এর ভ্যালু পাচ্ছি। তাহলে ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বা এটাও তুমি লিখতে পারো বাস্তব সংখ্যা বা আর। ঠিক আছে, এখানে লিখে দাও বা আর। ডোমেন হয়ে গেল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি বা এনি রিয়েল নাম্বার। তাহলে এখানে রেঞ্জে দেখছি, রেঞ্জে দেখো যখন তুমি 0 রেডিয়ান এক্সের ভ্যালু 0 রেডিয়ান দিচ্ছ, তখন তুমি ওয়াইয়ের ভ্যালু 1 পাচ্ছ। এবং যখন 0 থেকে পাই বাই 2 এর দিকে তুমি অগ্রসর হচ্ছ, তখন 1 থেকে 0 পর্যন্ত এখানে ওয়াইয়ের ভ্যালু 1 আর এখানে ওয়াইয়ের ভ্যালু 0। কেন ওয়াইয়ের ভ্যালু 0? কারণ এটা এক্স অক্ষের ওপর, এই পয়েন্টটা কোথায় আছে? এক্স অক্ষের ওপর, সুতরাং ওয়াইয়ের ভ্যালু এখানে 0। আর 1 থেকে 0 যত ভ্যালু আছে, যত বাস্তব সংখ্যা আছে, সবই তুমি কিন্তু y ইকুয়াল টু cos x, cos x এর ভ্যালু যখন দিচ্ছ ডিফারেন্ট রেডিয়ান, তুমি একটা cos x এর ভ্যালু পাচ্ছ, সেইটাই হচ্ছে তোমার y। সুতরাং তুমি এইখানে 1 থেকে 0 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে সব পাচ্ছ। আবার যখন পাই বাই 2 এর থেকে পাই পর্যন্ত অগ্রসর হচ্ছ, তখন এইখানে 0 থেকে -1 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে সবই তুমি পাচ্ছ। তার মানে সর্বোচ্চ ভ্যালু y এর জন্যে এখানে 1 আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1। পুরো গ্রাফে যদি দেখো, সবথেকে বড় ভ্যালু y এর জন্য কি 1 আর সর্বনিম্ন -1। এইখানেও দেখো, এইখানেও 1, এইখানেও -1। যদি বাঁ দিকে দেখো, এদিকেও সব থেকে উঁচুতে গেছে 1-এ আর সব থেকে নিচুতে গেছে -1-এ। সুতরাং এইখান থেকে আমরা এই নিষ্কর্ষ পাচ্ছি যে রেঞ্জ
রেঞ্জ হবে -1 থেকে 1-এর মাঝে যত বাস্তব সংখ্যা আছে সবই হবে। শুধু তাই না, -1ও একটা ভ্যালু, কারণ পাই রেডিয়ানে তুমি -1 পাচ্ছ, সেই জন্যে -1টা ক্লোজ ইন্টারভ্যালে হবে, আবার 1 পাচ্ছ যখন 0 থাকছে, সেই জন্যে 1টাও ক্লোজ ইন্টারভ্যালে হবে। যখন এই ভ্যালুগুলো অন্তর্ভুক্ত হয় তখন আমরা যখন ইন্টারভ্যাল লিখি তখন এটাকে ক্লোজ ইন্টারভ্যাল লিখি, আর যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে আমরা এইভাবে ওপেন ইন্টারভ্যাল লিখি। যেই জন্যে ইনফিনিটিকে আমরা কখনো ক্লোজ ইন্টারভ্যাল লিখি না, কারণ ইনফিনিটি কোনো একটা আমরা নির্দিষ্ট মান বলতে পারবো না, খুব বড় সংখ্যাকে আমরা ইনফিনিটি বলি। সুতরাং ইনফিনিটির কোনো মান নেই, সেই জন্য ইনফিনিটিতে সবসময় তোমরা কি করবে, ওপেন ইন্টারভ্যাল দেবে। কিন্তু এখানে রেঞ্জের যেখানে দেখছো একটা নির্দিষ্ট ভ্যালু -1 আর সর্বোচ্চ 1 পাচ্ছ, আর -1 আর 1-এর মাঝখানে যত রিয়েল ভ্যালু আছে সব পাচ্ছ, সেই জন্য এখানে রেঞ্জ আমরা কি লিখব, -1, 1, আর এটাকে লিখব আমরা ক্লোজ ইন্টারভ্যালে। আশা করি রেঞ্জ কি হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট জেনারেল সলিউশন বিষয়ে কথা বলবো। দেখো, ইম্পর্টেন্ট জেনারেল সলিউশন মানে cos x এর ভ্যালু আমি অনেক জায়গায় দেখছি 0 হচ্ছে। cos x এর ভ্যালু 0 পাচ্ছি, যেমন π/2-তে 0 পেলাম, আবার 3π/2-তে 0 পেলাম, 5π/2-তে 0 পেলাম, 7π/2-তে 0 পেলাম। এইদিকে যদি আমি দেখি -π/2, -3π/2, -5/2, এই সমস্ত জায়গায় এইখানে এইখানে 0 পাচ্ছি, এইখানটা 0 পাচ্ছি, এই জায়গাতে 0 পাচ্ছি, এই জায়গাতে 0 পাচ্ছি, এইখানে 0। তারপরে এইদিকে যদি আমি বাঁ দিকে আসি তাহলে এইখানটা আমি 0 পাচ্ছি, এইখানে 0, এইখানে 0, এই রকম করে আমি 0টা দেখালাম যে এই সমস্ত জায়গায় এক্স অক্ষে যে এখানে গ্রাফটা কাট করছে সেইগুলো আমার হচ্ছে y = 0। তাহলে cos x এর ভ্যালু 0 আমি কোথায় কোথায় পাচ্ছি? cos x এর ভ্যালু আমি যে জায়গাগুলোতে পাচ্ছি সেইগুলোকে লিখে নিই। π/2-তে পাচ্ছি, আবার 3π/2-তে পাচ্ছি, 5π/2-তে পাচ্ছি, আরও অনেক জায়গায় পাবো যদি আমি গ্রাফটা বিশাল বড় করতাম, এটা কোনো দিন শেষ হতো না। বাঁ দিকেও কয়েকটা দেখে নিই, -π/2-তে পেলাম, কারণ এটা এক্স অক্ষকে কাট করছে, সেই জন্য এখানে y-এর ভ্যালু 0। -3π/2-তে পাচ্ছি, -5π/2-তে পাচ্ছি, -7π/2-তে পাচ্ছি, এরকম বহু জায়গায় আমি cos x এর ভ্যালু 0 পাচ্ছি। তাহলে এই ভ্যালুগুলোকে লক্ষ্য করে আমরা একটা জেনারেল সলিউশন লিখতে পারি। cos x = 0, তার মানে x এর ভ্যালু এইগুলো। তাহলে x কে লিখতে পারি একটা সাধারণ সমাধান π/2, এইখানেও π/2, এইখানেও π/2, দেখছো π/2 সব জায়গা আছে, π/2টা সব জায়গা আছে, শুধু এর সঙ্গে একটা গুণ করা আছে। কাকে গুণ করা আছে? π/2 এর সঙ্গে কিসের গুণ করা আছে দেখতে পাচ্ছ? 1, 3, 5, 7, -1, -3, -5, -7। তার মানে আমি বুঝতে পারছি এটা একটা অযুগ্ম পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ করা আছে π/2-কে। অযুগ্ম সংখ্যাকে আমরা কিভাবে একটা জেনারেল ফর্মে লিখতে পারি? আমরা লিখতে পারি 2n + 1। 2n + 1, যদি তুমি nকে কোনো একটা পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো
তাহলে 2n+1 কী হয়ে যাবে, সবসময় একটা অযুগ্ম সংখ্যা হবে। তুমি যে কোনো সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এনের জায়গায় বসিয়ে দেখো, যদি 10 বসাও 2 × 10 20, 20+1 21। তার মানে যে কোনো যদি পূর্ণ সংখ্যা এখানে এনের জায়গায় রাখো তাহলে এক্সটা কী হয়ে যাবে, একটা অযুগ্ম সংখ্যা। এটা অযুগ্ম পূর্ণ সংখ্যা, সুতরাং এটা তোমার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কিন্তু এই অযুগ্ম সংখ্যার সঙ্গে কিসের গুণ আছে, π/2 এর। তাহলে আমরা লিখব x সমান 2n+1 × π/2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা, n বিলংস টু z হচ্ছে ইন্টিজার। তাহলে cos x সমান যদি 0 হয় তাহলে তুমি x এর একটা সাধারণ সমাধান লিখতে পারো 2n+1 × π/2, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। এবার আমরা একইভাবে দেখব, একটা কেস আমরা এটা দেখলাম, একটা কেস এটা দেখলাম। দ্বিতীয় কেসে দেখব cos x কখন কখন 1 হচ্ছে, cos x এর ভ্যালু কখন কখন 1 হচ্ছে। দেখ, cos x এর ভ্যালু 1 হচ্ছে, আমরা এইখান থেকে লক্ষ্য করব। cos x এর ভ্যালু 0-তে 0 রেডিয়ানে 1 হয়েছে, আমরা পেয়েছিলাম cos x এর ভ্যালু at 0 রেডিয়ান। তারপরে পেয়েছিলাম আবার 2π রেডিয়ানে পেয়েছিলাম। এইখানে আবার পেয়েছি 4π রেডিয়ানে। এইখানে দেখো cos x এর ভ্যালু 1, এই সব জায়গায় পাচ্ছি 4π। নিশ্চয়ই গ্রাফটা যদি আরও বড় করতাম 2π, 4π, তারপরে 6π, 8π, 10π এইভাবে হতো। আর এই দিকেও দেখি, বাঁ দিকে যখন আমরা -2π এ যাচ্ছি তাহলে cos এর ভ্যালু কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে -2π লিখতে পারি। -2π এর পরে গ্রাফটাকে আরও বড় করলে -4πও পেতাম। -4π, -6π, -8π অ্যান্ড সো অন। তো cos x এর ভ্যালু 1 আমরা কোথায় কোথায় পাচ্ছি, 0, 2π, 4π, 6π, 8π, 10π, -2π, -4π, -6π এইভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে সবই হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা। আর তার সঙ্গে কী গুণ আছে, গুণ আছে পাইয়ের। তাহলে এইখানে দেখো x এর ভ্যালু যদি আমরা এইভাবে জেনারেলাইজড করি 2n π, কারণ 2n দিয়ে আমরা কাকে প্রকাশ করি, যুগ্ম সংখ্যাকে। কারণ যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় তাদের আমরা বলি যুগ্ম সংখ্যা। সুতরাং 2 × n হয়ে গেল যে কোনো পূর্ণ সংখ্যার সাধারণভাবে আমরা যেটাকে প্রকাশ করতে পারি, যেখানে n একটি পূর্ণ সংখ্যা। দেখো এইখানে যদি তুমি n এর জায়গায় 0 রাখো তাহলে 0 হচ্ছে, মানে x এর ভ্যালু 0 হচ্ছে। এখন যদি n সমান 1 রাখো তাহলে 2π হচ্ছে, n এর জায়গায় যদি 2 রাখো তাহলে 4π হচ্ছে। এইভাবে 3π রাখলে 6π হবে, -1 রাখলে -2π হবে, -2 রাখলে n এর ভ্যালু -2 রাখলে -4π হবে। এইভাবে তোমরা বুঝতে পারছো যে cos x = 1 যদি হয় তাহলে আমরা xকে একটা জেনারেল ফর্মুলা দিতে পারি। x সমান কী হবে, 2nπ, পাইয়ের যাবতীয় যুগ্ম পূর্ণ সংখ্যার গুণিতক। এবার একইভাবে 3 নম্বরটা দেখব, এটাই আমাদের শেষ হবে। cos x এর ভ্যালু কোথায় কোথায় তুমি -1 পাচ্ছ, cos x এর ভ্যালু কোথায় কোথায় -1 পাচ্ছ দেখে নাও। তোমার সামনে গ্রাফ আছে,
আর -1 কোথায় কোথায় পাচ্ছ তুমি পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ। cos x এর ভ্যালু -1 পাচ্ছ তুমি পাইয়ে পাচ্ছ -1। আবার তুমি -3 পাইতে পেয়েছ -1। আবার এখানে যদি দেখো 4 পাইয়ের ওপর পরে 5 পাই পেতে, সুতরাং এইখানে তুমি পেতে 5 পাই, এইখানে তুমি 5 পাই পেতে, তো 5 পাই তো তুমি পেতে -1, কারণ এটা নিচে যাচ্ছে আর এখানে -1 পাচ্ছ, সব থেকে নিচে যাচ্ছে -1 পাচ্ছ। এবং যদি বাঁ দিকে দেখো পাইতে তুমি -1 পেয়েছিলে, নিচে গেছিল -পাই, -3 পাইতে আবার এটা -1 এসছিল, তাহলে -3 পাই। তাহলে এখন আর তুমি বুঝতে পারছো, এখন পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে পাইয়ের যত অযুগ্ম পূর্ণ সংখ্যার গুণিতক আছে সেইটাই হচ্ছে আমার cos x সমান -1। cos x এ যখন x এর ভ্যালু আমি যে কোনো পাইয়ের অযুগ্ম পূর্ণ সংখ্যা দেব তখন আমার কি আসবে, cos x এর ভ্যালু কি পাবো, -1। তাহলে এইটাকেও তোমরা একটা জেনারেল সলিউশন লিখতে পারো। x সমান পাচ্ছি কোথায় কোথায় পাচ্ছি, পাই, 3 পাই, 5 পাই, -পাই, অযুগ্ম সংখ্যা কী করে আমরা করতে পারি, 2n + 1 দিয়ে। তো অযুগ্ম সংখ্যা হয়ে গেল 2n + 1, আর এর সঙ্গে গুণ করব, কারণ সবই গুণ আছে, 1 × পাই, 3 × পাই, 5 × পাই, -1 × পাই, সব গুণ আছে। সুতরাং এই অযুগ্ম সংখ্যার সঙ্গে আমি গুণ করব কাকে, পাইকে গুণ করব। আর যেখানে n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, n belongs to z, এটা লিখতেই হবে তোমাদের। তো এইভাবে আমরা cos x সমান যখন -1 হয় তখন এক্সকে আমরা জেনারেলাইজ করতে পারি 2n + 1 × পাই দিয়ে। তাহলে আমরা এখানে ডোমেন, রেঞ্জ আর কয়েকটা জেনারেল সলিউশন বিষয়ে আলোচনা করলাম। আরেকটা জিনিস খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, এইখানে আমরা যেটা প্রথম লেকচারে আলোচনা করেছিলাম যে যখন আমরা 4টে কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশনের ভ্যালুগুলো কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে সেটা আলোচনা করেছিলাম। সেইখানে দেখেছিলাম ASTC, অর্থাৎ এইখানে সমস্ত ট্রিগনোমেট্রিক ফাংশন পজিটিভ হবে, এইখানে শুধু সাইন আর তার রেসিপ্রোকাল অর্থাৎ কসেক পজিটিভ হবে, এখানে ট্যান আর তার রেসিপ্রোকাল কট পজিটিভ হবে, কিন্তু এইখানে কস আর তার রেসিপ্রোকাল সেক পজিটিভ হবে। সুতরাং কস, আমরা পড়াশুনো করছি কস, সুতরাং কস এখানে পজিটিভ আর এখানে সমস্ত আছে, এখানে কসও আছে, সুতরাং কস এই দুটো পাদে, প্রথম পাদ আর চতুর্থ পাদ, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হবে, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে। তাহলে এই জায়গা থেকে কি তোমরা বুঝতে পারছো, এই জায়গা থেকে দেখো প্রথম পাদ হয় 0 থেকে π/2, তাহলে 0 থেকে π/2 আমাদের এই গ্রাফটা যে আছে সমস্ত এক্স অক্ষের ওপরে আছে, সেই জন্য এটা কস আমি কি পাচ্ছি, এইখান থেকে পজিটিভ পাচ্ছি। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে যখন π/2 এর থেকে পাইয়ের জায়গায় যাচ্ছে তাহলে এটা এক্স অক্ষের নিচে চলে এসছে, সুতরাং সেকেন্ড কোয়াড্রেন্টে এটা নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে আবার পাই থেকে 3π/2, উপরে তো উঠছে গ্রাফটা, কিন্তু এখনও কিন্তু গ্রাফটা এক্স অক্ষের নিচে আছে, এক্স অ্যাক্সিসের নিচে আছে, সুতরাং এটা এখনও থার্ড কোয়াড্রেন্টেও নেগেটিভ। কিন্তু যখন 3π/2 থেকে 2π যাচ্ছে
তখন এটা কিন্তু এক্স অক্ষের উপরে পাচ্ছ, 0 থেকে 1-এর মধ্যে যাচ্ছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এটা যে পজিটিভ হলো। এই গ্রাফটাও যদি তোমাদের মনে থাকে তাহলে অনায়াসে এই এএসটিসি ফর্মুলা ভুলে গেলেও তোমরা বুঝতে পারবে যে কসের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, সেকেন্ড আর থার্ডে নেগেটিভ হয়। কেন হয় এটাও তোমরা কনফিডেন্টলি বুঝতে পারবে। তাহলে এই ছিল আমাদের সমস্ত কস এক্সের বিষয়ে আলোচনা। আশা করি কস এক্সের ফাংশনের গ্রাফ তোমরা বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি বুঝতে পারো, তাহলে ভিডিওটা করা সার্থক হলো। আর সঙ্গে থাকো ম্যাথলার্নের। আবার দেখা হচ্ছে আরেকদিন নতুন কোনো ভিডিওতে।